চলো অনেকগুলো শব্দ হয়ে গেল, এবার আমরা একটু আমরা স্টাডি ম্যাটেরিয়ালটাকে নিয়ে আলোচনা করে শেষ করি। দেখা যাচ্ছে কি? আচ্ছা, ঠিক আছে। তো আমাদের আজকের আলোচনা হচ্ছে অনুসর্গের উপরে। যেটা আমরা আলোচনা করেছিলাম যে যে সকল অব্যয়, তাহলে অনুসর্গ কি একটা অব্যয়, এটা 1 নম্বর বৈশিষ্ট্য। বিশেষ্য বা সর্বনাম পদের পরে বসে, তাহলে বিশেষ্য বা সর্বনাম পদের, এটা হচ্ছে 2 নম্বর বৈশিষ্ট্য। পরে বসে, এটা 3 নম্বর বৈশিষ্ট্য। পৃথকভাবে বসে, এটা 4 নম্বর বৈশিষ্ট্য। শব্দ বিভক্তির কাজ করে, 5 নম্বর বৈশিষ্ট্য। ওকে। কারক সম্পর্ক গড়ে তোলে, 6 নম্বর বৈশিষ্ট্য। ক্লিয়ার? তাহলে বিশেষ অনুসর্গ একটা অব্যয়, এটা বিশেষ্য বা সর্বনাম পদের পরে বসে, পদের পরে বসবে এরা, পৃথকভাবে বসবে, শব্দ বিভক্তির কাজ করবে, কারক সম্পর্ক গড়ে তুলবে। আচ্ছা, আজ পর্যন্ত তিনি এদেশে আসেননি। পর্যন্ত, এটা বসেছে আজের পরে, আজের পরে বসেছে, এই হচ্ছে গিয়ে বিষয়। আচ্ছা, আর আসেনি এই ক্রিয়ার সাথে আজের অধিকরণ কারকের সম্পর্ক গড়ে তুলেছে। এর পরের প্রশ্ন হচ্ছে অনুসর্গের অপর নাম কি? তো দুটো নাম প্রচলিত আছে, আমরা সেই দুটো নাম মুখস্থ করে রাখবো, পরসর্গ, কর্ম, প্রবচনীয়। বৈশিষ্ট্য হচ্ছে অনুসর্গ এক শ্রেণীর অব্যয়, আমরা আগে করেছি। বিশেষ্য ও সর্বনাম পদের পরে বসে করেছি, আলাদাভাবে বসে করেছি, শব্দ বিভক্তির কাজ করে করেছি। এইটা নতুন, অনুসর্গের নিজস্ব অর্থ আছে। এই পয়েন্টটা এখান থেকে অ্যাড হবে, বাকিগুলো আগে ছিল। আচ্ছা, এখানে অনুসর্গের অপর নাম পরসর্গ, কর্ম, প্রবচনীয়। এর মধ্যে অনুসর্গ, অনু মানে পশ্চাৎ, স্বর্গ মানে আমরা জানি অবস্থান, পরে অবস্থান করে শব্দ বিশেষ্য বা সর্বনাম পদের পরে অবস্থান করে, তাই অনুসর্গ। পরসর্গ, তাই পর মানে পর, স্বর্গ মানে অবস্থান, পরে অবস্থান করে। কর্ম প্রবচনীয়, এই নামটার কারণ কি? তোমাদের যদি জানা থাকে একটুখানি জানাবে তো, আমিও তোমাদের কাছ থেকে জানবো। কর্ম প্রবচনীয় এই নামটা দেওয়া হয়েছে কেন, কি কোন জায়গা থেকে দেওয়া হয়েছে, সেটা যদি একটু তোমরা জানো কেউ জানাবে। আচ্ছা, এরপরে শ্রেণী বিভাগ। বিভক্তি উপস্থিতি অনুসারে শ্রেণী বিভাগ করা যায়। বিভক্তি যুক্ত অনুসর্গ আকাশের দিকে চেয়ে আছে, বিভক্তিহীন হচ্ছে তোমা অপেক্ষা আমি কম দেশপ্রেমিক নই। ওকে, বিষয়টা হচ্ছে যে ধরো এই যে দিকে, আমরা যখন অনুসর্গের বিভক্তি মানে বিভক্তি এখান থেকে তুলে দিই, তাহলে এটা একটা পদে পরিণত হয়ে যায়। আমরা লক্ষ্য করে দেখবো এটাই ঘটে। ওকে, আচ্ছা, দিকেও একটা পদ, দিকে একেবারেই অব্যয় পদ। দিক, এর সাথে এর বিভক্তি বসতে পারে, ইত্যাদি ইত্যাদি নানা রকম বিভক্তি বসতে পারে। ক্রিয়াজাত অনুসর্গ, এখানে বলছে যে 5 দিন ধরে বৃষ্টি পড়ছে। ধরে, অ্যাকচুয়ালি ধরা, এটা হচ্ছে একটা ক্রিয়া। এই ক্রিয়া থেকে এই
এর অসমাপিকা বানিয়ে এই অনুসর্গটা তৈরি করা হয়েছে। 5 দিন ধরে বৃষ্টি পড়ছে। যদিও এটা অসমাপিকা ক্রিয়া নয়, আমরা জানি যে এটা অসমাপিকা ক্রিয়া নয়, এখানে পরিষ্কার এটা অব্যয় পদ। আচ্ছা, ক্রিয়াজাত 4টে অনুসর্গ, আরো অনেক অনুসর্গ থাকতে পারে। এখানে দিয়া, দিয়ে, ধরিয়া, ধরে, হইতে, হওয়া থেকে এসেছে, হতে, এটাও তাই হওয়া থেকে এসেছে, থেকে, থাকা থেকে এসেছে, এগুলো। নামজাত বা শব্দজাত মানে নাম পদ বাচক, নাম পদ বাচক বা শব্দজাত অনুসর্গ। আজ পর্যন্ত এটা ক্রিয়া নয়, ক্রিয়া ছাড়া অন্য যে পদগুলো, সেই পদগুলো যখন অব্যয়ের মতো অব্যয়ে পরিণত হয় এবং সেটা অনুসর্গের ভূমিকা পালন করে, তখন সেটাকে আমরা এই নামজাত বা শব্দজাত অনুসর্গ বলে থাকি। দ্বারা, অপেক্ষা, পর্যন্ত, ওকে, এখানে দিকে, আচ্ছা, জন্য, নিমিত্ত, হেতু, অবধি। তো এই হচ্ছে গিয়ে বিষয়। এরপরে বলছে যে উপসর্গ ও অনুসর্গের পার্থক্য আছে। উপসর্গ ধাতু ও শব্দের আগে বসে, অনুসর্গ বিশেষ পদের পরে বসে। তাহলে উপসর্গ ধাতু ও শব্দের আগে, এটা 1, এটা 2। অনুসর্গ বিশেষ্য সর্বনাম পদের, শব্দের নয়, ধাতুর তো নয়, এটা হচ্ছে 1, এটা 2। উপসর্গ যুক্ত ভাবে বসে, অনুসর্গ বিযুক্ত ভাবে বসে, আলাদা হয়ে বসে। উপসর্গ সাধারণত স্বতন্ত্র প্রয়োগ নেই উপসর্গের, অনুসর্গের স্বতন্ত্র প্রয়োগ আছে, মানে স্বাধীন প্রয়োগ আর কি। উপসর্গ নতুন শব্দ গঠন করে, অর্থের পরিবর্তন ঘটায়। অনুসর্গ শব্দ বিভক্তির কাজ করে। ওকে, নতুন শব্দ গঠন করে না, কারক সম্পর্ক নির্ণয় করে, অর্থের পরিবর্তন ঘটায়, এখানে অর্থের পরিবর্তন ঘটে না। তো আমাদের পরীক্ষাতে কি আসবে? উপর থেকে যদি বলি, এখানের এই বৈশিষ্ট্যকে কেন্দ্র করে প্রশ্ন আসবে যে অনুসর্গ সম্পর্কে এর কোন বৈশিষ্ট্যটি সঠিক নয় বা কোন বৈশিষ্ট্যটি সঠিক, এরকম প্রশ্ন। অথবা আসতে পারে অনুসর্গ একটি বিশেষ্য, বিশেষণ, অব্যয়, সর্বনাম, এই জাতীয় প্রশ্ন। বা অনুসর্গ এর মধ্যে কোন কাজটি করে, এই জাতীয় প্রশ্ন, বা করে না। আচ্ছা, অনুসর্গের অপর নাম কি, এটা আসতে পারে। তারপরে এখানে দিতে পারে যে অনুসর্গের নিজস্ব অর্থ আছে নেই নিশ্চিত করে বলা যায় না, এই ধরনের প্রশ্ন আসতে পারে। আচ্ছা, উপস্থিতি অনুসারে বিভক্তির, এখানে দিয়ে দিতে পারে যে একটি বিভক্তি যুক্ত অনুসর্গ হলো, একটু বিভক্তিহীন অনুসর্গ হলো, এই জাতীয় প্রশ্ন এখান থেকে দিয়ে দিতে পারে। ওকে, বিভক্তি যুক্ত, বিভক্তিহীন। আবার উৎস অনুসারে দিতে পারে যে ক্রিয়াজাত, নামজাত, এইভাবেও অনুসর্গের দিয়ে দিতে পারে। তো মোটামুটি ভাবে এই হচ্ছে ব্যাপার। আর উপসর্গের সঙ্গে অনুসর্গের একটা পার্থক্যের প্রশ্ন আমরা অনেক সময় দেখে থাকি, ঠিক আছে। এই মোটামুটি এখান থেকে প্রশ্নগুলো আসতে পারে, এই জাতীয় আর কি প্রশ্ন এখান থেকে আসতে পারে। এবার আমাদের একটা শেষ প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে হইতে, হইতে বলা হয়েছিল যে এটা ক্রিয়া মানে বিভক্তি যুক্ত অনুসর্গ কিভাবে হচ্ছে। দেখো, অ্যাকচুয়ালি এইভাবে করা হয়েছে যে এই যে তে, তে বিভক্তি বাদ দিলে শব্দটা হয় হই, ঠিক আছে। এই, এটা একটা ক্রিয়া হয়ে যায়, যদিও আমরা জানি হওয়া, এই যে ক্রিয়াপদ, এখান থেকেই মূলত এটা এসেছে, মানে এটা একদিক থেকে ক্রিয়াজাত অনুসর্গ, উৎসের দিক থেকে। আর তোমার কি বলে, এই বিভক্তি আছে কি নেই সেই অনুসারে এখানে বলা হচ্ছে যে এই তেটা বাদ দিলেও মূল এটা একটা ক্রিয়াপদের ইয়েতে এসে দাঁড়ায়। ওকে, মানে পদ হয়ে দাঁড়ায় এরকম, সেই অর্থে এখানে এটাকে বলা হয়েছে। কিন্তু এটা উৎস হচ্ছে হওয়া,
এই যে ক্রিয়াপদ এখান থেকে এসেছে। ওকে, বা এটাকে যদি আরো স্পেসিফিক বলি তাহলে হ এখান থেকে এসেছে। যাই হোক, এটা আমরা বলবো না, এখানে ধাতুর প্রসঙ্গ আসবে না। তো এই হচ্ছে গিয়ে বিষয়। হ্যাঁ, তোমরা এইটার একটা লিস্ট করতে পারো, যে এখান থেকেও দেখতে পারো, আবার অনুসর্গের যতগুলো আছে তোমরা বাড়িতে অনুসর্গের একটা লিস্ট করো। অনুসর্গের যেখানে যেখানে অনুসর্গ দেখছো সেগুলোর একটা লিস্ট করে ফেলো। লিস্ট করার পরে সেগুলোকে এই যে চারটে ভাগ, এই চারটে ভাগ অনুযায়ী বিভিন্ন জায়গাতে সাজাও। যে একটা করো বিভক্তি যুক্ত, বিভক্তিহীন, আচ্ছা, আবার এখানে করো ক্রিয়া, তারপরে করো হচ্ছে নামজাত বা শব্দজাত। তাহলে একটা অনুসর্গ দুটো জায়গাতে বসতে পারে, বিভক্তি যুক্তহীনের মধ্যে এক জায়গায় বসবে, আর ক্রিয়া শব্দজাতর মধ্যে এক জায়গায় বসবে। প্রত্যেকটা অনুসর্গ এই দুটো জায়গাতে বসবে। এইভাবে তোমরা একটা লিস্ট যদি এখানে করে রাখো সুবিধা হয়, এবং যখন যখন যেরকম পাবে অ্যাড করে নেবে ওখানে। এই রকমটা হওয়া উচিত, তাহলে তোমাদের জিনিসটা দেখতে সহজ মনে হয়, কিন্তু পরীক্ষার হলে এমন ভাবে হঠাৎ করে প্রশ্ন এসে যায় অনেক সময় একটু কনফিউশনে পড়ে যেতে হয় যে কি করব। ওকে, এই কারণে এটা বলার। আচ্ছা, আচ্ছা, তুমি যেটা বললে, আচ্ছা, মিনিট। আচ্ছা, আমি তোমাদের কমেন্ট গুলো তো তখন দেখতে পাইনি, ঠিক আছে, এখন দেখছি। কমেন্ট গুলো আমি তখন দেখতে পাইনি। স্যার, এখানে তো রূপা চারটের বেশি আছে। ও না, অ্যাকচুয়ালি চারটে দেওয়া হয়েছে, ওটা তোমাদের এই বর্তমান গেজেটের আগে একটা কথা বলা হচ্ছিল যে এবার বোধহয় আবার সেই 2 নম্বরের অনুযায়ী প্রশ্ন আসবে। তো 2 নম্বর অনুযায়ী প্রশ্নের ক্ষেত্রে যেটা হতে পারতো সেটা হচ্ছে এরকম চারটে দিয়ে দেয়, যে চারটে ক্রিয়াজাত উপসর্গের নাম লিখুন, চারটে নামজাত উপসর্গের নাম লিখুন, এরকম এক একটাতে হাফ মার্কস করে থাকতো। সেই কারণে ওরকম ভাবে করা ছিল, বাট এখন তো তোমাদের ওভাবে আসবে না এমসিকিউ, এই কারণে যে কটা উদাহরণ মোটামুটি তখন মাথায় এসেছিল ওখানে টুকে দেওয়া হয়েছে। এই হচ্ছে ব্যাপার। এমন না যে ওই চারটে টারটে ওগুলো ভুলে যেতে হবে, আরো অনুসর্গ পেলে অ্যাড করতে হবে আমাদের, যেহেতু এমসিকিউ আসবে সে কারণে। আচ্ছা, না চারটে নয়, মানে বলা হয়েছে চারটে নামজাত অনুসর্গের একটা নাম লেখো, এরকম যদি প্রশ্ন আসে সেই। কিন্তু ওরকম তো প্রশ্ন আসবে না এখন, মানে এমন বলিনি যে নামজাত অনুসর্গ চারটে মাত্র, তা নয়। এই হচ্ছে বিষয়। বিভক্তি যুক্ত কি হিন্দি কি ওই দুটোই স্যার? বিভক্তি যুক্ত কি যুক্ত কি ওই দুটোই? না না, বিভক্তি যুক্ত বললে আমি বুঝতে পারলাম না প্রশ্নটা। কর্মপ্রবাচনীয় বলো, রূপা বলো। বলো। আমি যেটুকু জানি আর কি সেটুকু বলছি, যে অনুসর্গগুলোর স্বাধীন পদরূপে ব্যবহার এবং অর্থ আছে, কিন্তু এগুলো নাম পদের পরে বসে বিভক্তির মতো অর্থের প্রযুক্তি হওয়ায় কারকের সম্পর্ক নিশ্চিত করে। এই কারণেই সুনীতি কুমার চট্টোপাধ্যায় এগুলিকে কর্মপ্রবচনীয় নাম দিয়েছেন। আবার সুনীতি কুমার চট্টোপাধ্যায় ইংরেজি পোস্টপজিশনের আদলে এর নাম পরসর্গ দিয়েছেন। তো অনুসর্গের যে দুটো নাম এই কারণেই হয়তো হয়েছে। কর্মপ্রবাচনীয় এই কথাটাকে একটু ব্যাখ্যা করে বলতে পারবে? ব্যাখ্যা করে বলতে, আমি এর আগে স্যার যেটা লিখিয়েছিলেন আমি যার কাছে পড়তাম তো উনি এটাই বলেছিলেন, তাই। আমার প্রশ্নটা ছিল এটা, ওটা সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ওটা আমার প্রশ্ন ছিল না। প্রশ্ন ছিল ধরো পরসর্গ, এই যে নামটা, কেন এই নামটা দেওয়া, তো সেখানে আমরা ওই নাম থেকে ব্যাপারটা বুঝতে পারছিলাম যে
পর যে মানে অনুসর্গ, হ্যাঁ, অনু বলতে পরেই বোঝানো হচ্ছে। মানে অবস্থান, সুতরাং পরিষ্কার। তো কর্ম প্রবচনীয়, এই যে নামটা কর্ম প্রবচন প্রবচনীয়। আর স্বীয় প্রত্যয়, এই টোটাল নামটার মধ্যে তো নিশ্চয়ই সেই বৈশিষ্ট্যটা লুকিয়ে থাকবে ওই নামকরণের, তাই না? আমি সেইটা হুম। তোমাদের কাছে কারোর জানা আছে কিনা এটা জানতে চেয়েছিলাম। ওকে, আচ্ছা। ঠিক আছে, এইটা একটু খোঁজ নাও, যদি এটা জানতে পারো আমার সঙ্গে শেয়ার করবে, মানে গ্রুপেই। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। এটা হুম। তোমাদের জন্য প্রশ্ন থাকলো। ভেরি গুড, তবে হ্যাঁ ওইটুকুর জন্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, মনিকাও লিখেছে অনুসর্গ একটি অব্যয় এবং স্বতন্ত্রভাবে বসে বিশেষ্যকে নিয়ন্ত্রিত করে। ওকে, আচ্ছা, তো এর সাথে ওই নামটার রিলেশনটাকে আমরা কিভাবে দেখতে পারি, প্রশ্ন হচ্ছে এটা। ওকে, হ্যালো হ্যাঁ স্যার, বলো। আমি যেটা বলছিলাম ওই বিভক্তি যুক্ত অনুসর্গ আর বিভক্তিহীন অনুসর্গ, ওই কি দুটোই স্যার? দুটো যেটা দিয়েছেন আর কি। না না, আরো থাকতে পারে, আমি জাস্ট ও আচ্ছা, ঠিক আছে স্যার। বোঝার জন্য দিয়েছি যে দেখো এক্ষেত্রে বিভক্তি যুক্ত আছে, এরকম এরকম আচ্ছা, হ্যাঁ। যতগুলোই অনুসর্গ আমরা জানি, অপেক্ষা এটাও তো ওই দুটোর মধ্যে কোনো একটা ভাগে পড়বে, তাই না? হয় বিভক্তি যুক্ত থাকবে, না হয় থাকবে না। এই ঠিক হচ্ছে আছে। ব্যাপার। স্যার, এরকমটা কি হতে পারে যেহেতু অনুসর্গগুলো হুম, কারকের সম্পর্ক বলতে যে কোনো একটা কাজ করা বোঝানো হচ্ছে, আর ওখানে তো কথার অর্থ আচ্ছা, হতো কাজ করা, তাহলে এরকম কি কোনোভাবে হতে পারে? আহ, না ঠিক, এবার একটু অন্য পথে যাচ্ছে তুমি। প্রথমে যেটা বলেছো, ইনফ্যাক্ট বইয়ে যেটা লেখা ছিল, ওই জায়গা থেকে ব্যাপারটাকে খুঁজতে হবে, আর একটুখানি ওটাকে নিয়ে ভাবতে হবে। ঠিক আছে, আরেকটু ওটাকে নিয়ে ভাবতে হবে। প্রথমে যে মানে পরসর্গ নামের আগে যেটা তুমি বলেছিলে, ওই জায়গা থেকে একটু ভাবনা চিন্তা করা প্রয়োজন। একটু ঠান্ডা মাথায় ভাবো, মানে এখানে চট করে উত্তর দেওয়ার চেষ্টা করো না, ধীরে 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 ভাবো। হুম? প্রয়োজনে ডিকশনারির সাহায্য নাও, দেখবে পরিষ্কার হয়ে যাবে। ওকে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, মনিকা বলছে স্যার এইরকমই, এই এই কারণেই নাম কর্ম প্রবচনীয় হয়েছে। হ্যাঁ, আমি বলতে চাইছি যে কর্ম প্রবচনীয়, এর ব্যাখ্যা করে আমাকে একটু বোঝানোর চেষ্টা করতে হবে যে তুমি লিখেছো অনুসর্গ একটি অব্যয়, তাহলে অব্যয় এর সাথে কর্ম কানেকশনটা কি আছে? স্বতন্ত্রভাবে বসে, এটা করেছো, এর সঙ্গে ওই কর্ম প্রবচনীয় কোন অংশটার কানেকশন আছে? আচ্ছা, বিশেষ্যকে নিয়ন্ত্রিত করে, এটার সাথেও কর্ম প্রবচনীয় নামটার কানেকশনটা কি? আমার প্রশ্ন এখানে। ঠিক আছে, প্রশ্নটা এই জায়গাটা। ওকে, ওকে, আমি কি তোমাদের বোঝাতে পারছি যে কেন তোমরা এটা করবে? দেখো, পরসর্গ কেনই নাম, তোমার স্টুডেন্ট যদি এই প্রশ্ন করে, ধরে নাও আমি কিছু জানি না, আমি একজন পড়ালেখা না জানা মানুষ, আমি তোমার কাছে জিজ্ঞাসা করছি, আহ ধরো একজন ভদ্রলোক, তার প্রচুর টাকা আছে, হ্যাঁ, তো তাকে বলা হচ্ছে তিনি খুব ধনী ব্যক্তি। এবার একজন খুব কিছুই জানেন না, তিনি জিজ্ঞাসা করছেন আচ্ছা কেন ওকে ধনী ব্যক্তি বলা হচ্ছে? তখন তিনি বলছেন যে দেখো, ধনী মানে কি? ধনী শব্দটার অর্থ হচ্ছে যার প্রচুর সম্পত্তি আছে, ধন আছে, তিনিই তো ধনী। এই ভদ্রলোকটার প্রচুর ধন আছে, তার জন্য এনাকে ধনী বলা হচ্ছে। বা যদি বলা হয় যে ধনীর জামাই, এই লোকটাকে কেন ধনীর জামাই বলা হচ্ছে? তার কারণ হচ্ছে ওই ভদ্রলোক, এর যে শ্বশুর মশাই, তিনি ধনী, কারণ তার অজস্র ধন রয়েছে। তার মেয়ের বরকে আমরা জামাই বলি, তাই ইনি ওই ধনীর জামাই, তার জন্য নামটা এনাকে এভাবে ডাকা হচ্ছে ধনীর জামাই। ঠিক এইভাবে একটা বাচ্চাকে, তোমার স্টুডেন্ট ক্লাস 9-এ, এটা ক্লাস 9-এর সিলেবাসে আছে, 10-এর সিলেবাসে কারক চ্যাপ্টারে থাকে, আর 9-এর সিলেবাসেও থাকে। ওকে, এবার কথা হচ্ছে যে যেহেতু শব্দ পদে অব্যয় আছে, অব্যয় 9-এ থাকে, তো এখন 9 বা 10-এর স্টুডেন্ট তোমাকে যদি প্রশ্ন করে, তখন তোমাকে
তুমি কিভাবে তার উত্তর দেবে, মানে তার কাছে বোধগম্য হতে হবে উত্তরটা। এই জায়গা থেকে তুমি নিজের কাছে ক্লিয়ার করো, এটাই আমার বক্তব্য। ঠিক আছে, একটু ভাবো, একটু ঘাটো, চেষ্টা করো। ভালো থেকো সবাই, ঠিক আছে। কালকে তোমাদেরকে টপিক দিয়ে দেওয়া হবে, ওটা নিয়ে তোমরা একটু শুরু করো। কোনো প্রবলেম হলে আমাকে জানিও, অসুবিধার কিছু নেই, আমি চেষ্টা করবো তোমাদের পাশে থাকার। ওকে, সবাই ভালো থেকো, হ্যাঁ, শুভরাত্রি।